একটা মাত্র সরি। মাত্র একটি ক্ষমা চাওয়া যদি একটি নির্দোষ পরিবারের ভেঙে যাওয়া জীবনকে কিছুটা হলেও শান্তি দিতে পারত, তাহলে কি একজন ক্ষমতাবান মানুষ সেটা করতেন, নাকি নিজের অহংকার বাঁচানোর জন্য আরও অনেক নির্দোষ মানুষকে বিপদের মুখে ঠেলে দিতেন? আজকের পর্বে আপনারা দেখবেন একজন ভাই তার মৃত বোনের বিচারের জন্য পুরো দেশের সবচেয়ে ক্ষমতাবান একজন অর্থমন্ত্রীর বিরুদ্ধে একা বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি সত্যিই মন্ত্রী মাথা নত করবে, নাকি শেহজাদের প্রতিটি পদক্ষেপ তাকে আরও বড় কোনো বিপদের দিকে ঠেলে দেবে? ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাগুলো শুধু আপনাকে চমকে দেবে না, পুরো গল্পের মোড়ই চিরতরে ঘুরিয়ে দেবে। ব্যাংকের ভেতরের পরিবেশটা তখন একেবারেই অস্বাভাবিক। চারদিকে চরম আতঙ্ক, ভয় আর অনিশ্চয়তা। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা কেউই বুঝে উঠতে পারছিলেন না কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে শেহজাদ, এমন এক মানুষ যার চোখে তখন আর কোনো মৃত্যুর ভয় নেই। আছে শুধু ক্ষোভ, কষ্ট আর নিজের নিষ্পাপ বোনকে হারানোর অসহ্য যন্ত্রণা। ব্যাংকের ম্যানেজার কাঁপা কণ্ঠে তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। তিনি বারবার বলছিলেন তারা সাধারণ চাকরিজীবী, ব্যাংকের মালিকের সিদ্ধান্তের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, মালিক যা নির্দেশ দেন তারা কেবল সেটাই পালন করেন। তাই শেহজাদ যেন তাদের ওপর রাগ না ছাড়ে। কিন্তু শেহজাদের কাছে এসব অযৌক্তিক বাহানার কোনো মূল্য ছিল না। সে খুব শান্ত কিন্তু কঠিন গলায় সবাইকে একটা প্রশ্ন করল, তোমরা যদি আমার হাতে থাকা এই নকল টাকাগুলো বদলে দাও, তাহলে কি আমার বোন ফিরে আসবে? প্রশ্নটা শুনে পুরো হলরুম এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কেউ কোনো উত্তর দিতে পারল না, কারণ উত্তরটা সবাই জানত। কোনো টাকা, কোনো ক্ষতিপূরণ, কোনো আপোস বা সমঝোতাই একজন মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে না। শেহজাদ আরও এক ধাপ এগিয়ে উচ্চকণ্ঠে বলল, এই জাল টাকার জন্য শুধু একটি মেয়ে মারা যায়নি, একটা বাবার সম্মান নষ্ট হয়েছে, একটা আস্ত পরিবার ধুলোয় মিশে গেছে। আমি কোনো টাকা নিতে আসিনি, আমি বিচার চাই। তার কণ্ঠে এতটাই দৃঢ়তা ছিল যে উপস্থিত সবাই বুঝে গেল এই মানুষটাকে কোনো টাকা বা হুমকি দিয়ে থামানো অসম্ভব। ব্যাংকের কয়েকজন কর্মচারী নিজেদের বাঁচাতে আবারও অজুহাত দেওয়ার চেষ্টা করল। তারা বলল, আসল দোষ তাদের নয়, তারা তো কেবল চাকরি করে। সমাজের দোষ, সিস্টেমের দোষ, ক্ষমতাবানদের দোষ। শেহজাদ মাথা নাড়ল। সে স্বীকার করল সমাজ অবশ্যই দায়ী, কিন্তু এই ট্র্যাজেডির সূচনা কোথা থেকে? এই ব্যাংক থেকে। এই ব্যাংকের মাধ্যমেই বাজারে জাল টাকা ছড়িয়ে পড়েছে, আর সেই জাল টাকা ব্যবহার করতে গিয়েই একটি নিরীহ মেয়েকে চোর, প্রতারক আর অপরাধী বানানো হয়েছে। অপমানের সেই জ্বালা সহ্য করতে না পেরে মেয়েটি নিজের জীবন শেষ করে দিতে বাধ্য হয়েছে। তাই শেহজাদের কাছে বিচারের লড়াই শুরু হবে ঠিক এখান থেকেই। এরপর সে এমন একটি দাবি জানালো যা শুনে ব্যাংকের সবাই রীতিমতো স্তব্ধ হয়ে গেল। শেহজাদ বলল, এই ব্যাংকের মালিককে নিজে এসে সেই মৃত মেয়ের বাবার কাছে দাঁড়াতে হবে, সবার সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে এবং তারপর আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংকে পিনপতন নীরবতা নেমে এলো। কেউ বিশ্বাসই করতে পারছিল না শেহজাদ কার উদ্দেশ্যে এই কথা বলছে। ম্যানেজার কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে সত্যিটা প্রকাশ করলেন। তিনি জানালেন, এই ব্যাংকের মালিক আর কেউ নন, দেশের বর্তমান শক্তিশালী অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। দেশের অর্থমন্ত্রীর নাম শোনার পরও শেহজাদের চোখে মুখে বিন্দুমাত্র ভয়ের ছাপ দেখা গেল না, বরং তার চোখ আরও দৃঢ় হয়ে উঠল। সে শান্ত স্বরে বলল, মন্ত্রী হলে কি হয়েছে, ভুল করলে ক্ষমা তাকে চাইতেই হবে। ম্যানেজার শেহজাদকে বোঝানোর চেষ্টা করে বললেন, স্যার, উনি অনেক বড় মাপের মানুষ, উনি কখনো সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইবেন না। শেহজাদ বরফের মতো ঠান্ডা গলায় জবাব দিল, উনি নিজ থেকে ক্ষমা না চাইলে উনার অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব। এরপর সে কঠোর কণ্ঠে নির্দেশ দিল, এখনই উনাকে ফোন করুন, বলুন শেহজাদ চৌধুরী কথা বলতে চায়। ব্যাংকের ভেতরে তখন শেহজাদের কথা অমান্য করার সাহস কারো ছিল না। ম্যানেজার কাপা হাতে ফোন বের করে মন্ত্রীর পিএসকে ফোন দিলেন। মন্ত্রীর অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তার মনে হয়েছিল এটি হয়তো ব্যাংকের কোনো সাধারণ গ্রাহকের ঝামেলা। কিন্তু যখন তিনি শুনলেন শেহজাদ নিজে ব্যাংকের ভেতরে অবস্থান করছে এবং সরাসরি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায়, তখন তিনি আর বিষয়টি এড়িয়ে যেতে পারলেন না। কিছুক্ষণ পর ফোনটি পৌঁছালে জুনায়েদ চৌধুরীর হাতে, কিন্তু মন্ত্রীর প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন ও অহংকারে পূর্ণ। তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, এসব ছোটখাটো ফালতু বিষয় নিয়ে আমাকে কেন ফোন করা হচ্ছে? ম্যানেজার খুব বিনীতভাবে বোঝানোর চেষ্টা করলেন, স্যার, আপনি যদি শুধু একটা সরি বলে দেন তাহলে পুরো জলঘোলা পরিস্থিতি শান্ত হয়ে যাবে।
কিন্তু এই সরি শব্দটাই যেন মন্ত্রীর অহংকারের আগুনে ঘি ঢেলে দিল। তিনি গম্ভীর ও কর্কশ কণ্ঠে বললেন, জুনায়েদ চৌধুরী জীবনে কখনো কাউকে সরি বলেনি, আর আজও বলবে না। মন্ত্রী আরও অপমানজনকভাবে সাফ জানিয়ে দিলেন, শেহজাদ কিংবা তার বাবা যাকেই নিয়ে আসুক না কেন, তার সিদ্ধান্ত এক চুলও বদলাবে না। কথা শেষ করেই তিনি ফোন কেটে দিলেন। ফোন কেটে যাওয়ার পর ম্যানেজার ধীরে ধীরে পুরো কথোপকথন শেহজাদকে জানালেন। তিনি বললেন, স্যার, উনি ক্ষমা চাইতে তো রাজি ননি, বরং বলেছেন আপনারা যা পারেন করে নিন। কথাটা শোনার পর শেহজাদ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাদময় অথচ ভয়ঙ্কর আত্মবিশ্বাসের হাসি। সে বলল, ভুল করেছেন উনি, খুব বড় ভুল করেছেন। শেহজাদ বুঝে গেল সোজা আঙুলে ঘি উঠবে না। অনুরোধ বা আইনি হুমকিতে এসব ক্ষমতাবান মানুষদের কিছু যায় আসে না। এবার খেলাটা হবে সম্পূর্ণ অন্য নিয়মে। ঠিক তখনই নিজের মৃত বোনের দাফনের কথা মনে পড়তেই শেহজাদের কণ্ঠ ভারী হয়ে এলো। সে সাবির সাহেবকে ডেকে বলল, আপনি আগে আমার বোনের দাফনের ব্যবস্থা করুন। এই অন্যায়ের বিচার আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিয়ে যাব। সাবির সাহেব নীরবে মাথা নাড়লেন। তিনি বুঝে গেছেন এই শেহজাদকে আর পেছনে ফেরানো সম্ভব নয়। বোনের দাফনের কাজ শেষ হতেই শেহজাদ এক মুহূর্তের জন্য নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াল না। সে চলে গেল অর্থমন্ত্রীর বিলাসবহুল বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে পৌঁছাতেই দেখা গেল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারী অস্ত্রধারী পুলিশ ও স্পেশাল গার্ডরা গেট পাহারা দিচ্ছে। শেহজাদের গাড়ি থামতেই এক অফিসার এগিয়ে এসে কড়া গলায় জানতে চাইল, কোথায় যাবেন? শেহজাদ অত্যন্ত শান্তভাবে বলল, আমি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। অফিসার বিদ্রূপের হাসি হেসে বললেন, মন্ত্রী কি এতই সহজ মানুষ যে যখন ইচ্ছে দেখা করবেন? অ্যাপয়েন্টমেন্ট আছে। শেহজাদ ধৈর্য হারিয়ে ফেলে বলল, আমি কোনো ব্যক্তিগত কাজে আসিনি, একটি নিরীহ মেয়ের আত্মহত্যার বিচার চাইতে এসেছি। শুধু আমার খবরটা ভেতরে পৌঁছে দিন। অফিসার বাধ্য হয়ে ভেতরে ফোন করলেন, কিন্তু ভেতর থেকে মন্ত্রী বার্তা এলো আরও অপমানজনক। ওকে ভেতরে ঢুকতে দেবে না, প্রয়োজন হলে বলপ্রয়োগ করে তাড়িয়ে দাও। অফিসার এসে শেহজাদকে বিষয়টি জানালেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো শেহজাদ কোনো রাগ বা উত্তেজনা দেখালো না। সে বরঞ্চ ধীরকণ্ঠে বলল, ঠিক আছে, উনি যদি নিজে থেকে আমার সঙ্গে কথা না বলেন, তাহলে আমি এমন ব্যবস্থা করব যাতে উনি নিজে আমাকে ডেকে নিতে বাধ্য হন। এই কথাটি শুনে পাহারারত পুলিশ সদস্যরা চমকে উঠল। তারা বুঝতে পারছিল না এই ছেলেটি আসলে কি করতে যাচ্ছে। এদিকে গল্পে ফুটে ওঠে ঋতুর গভীর মানসিক দ্বন্দ্ব। ঋতু এখনও পুরো সত্যটা জানতে পারেনি। তার হৃদয় বলছে শেহজাদই তার প্রকৃত স্বামী এবং সে নির্দোষ, কিন্তু বাস্তব পরিস্থিতি এত জটিল যে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ঠিক তখনই তার ভাই তাকে সাহস দিয়ে বলে, তুই ভেঙে পড়িস না ঋতু, এবার খেলাটা আমি খেলব। তার হাতে তখন ছিল সেই বিয়ের রেজিস্ট্রেশন পেপার। এই কাগজগুলো যে ভবিষ্যতে কার ভাগ্য বদলে দেবে তা তখনও কেউ ধারণা করতে পারেনি। অন্যদিকে শেহজাদ জানত, একজন ক্ষমতাবান অহংকারী মানুষকে হারাতে হলে গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধির প্রয়োজন বেশি। তাই সে মন্ত্রীর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করার পরিকল্পনা করে। সে জানতে পারে প্রতিদিন নির্দিষ্ট সময়ে মন্ত্রীর ছোট ছেলে টুটুল স্কুল থেকে বাড়ি ফেরে এবং তাকে আনতে যায় এক নির্দিষ্ট ড্রাইভার। শেহজাদ স্কুলের রাস্তায় ড্রাইভারের গাড়ি থামায়। কোনো হিংস্রতা নয়, খুব ঠান্ডা মাথায় ড্রাইভারকে শান্ত থাকতে বলে সে সোজা চলে যায় ছোট টুটুলের কাছে। টুটুলকে কোনো ভয় না দেখিয়ে ভালোবেসে তার সঙ্গে গল্প জমাট বাঁধে শেহজাদ। হাতে থাকা একটি মজার রূপকথার মুখোশ দেখিয়ে সে টুটুলের মন জয় করে নেয়। শিশুরা যেমন সহজে বিশ্বাস করে, টুটুলও শেহজাদকে বন্ধু ভেবে নেয়। শেহজাদ মৃদু হেসে টুটুলকে বলে, তোমার বাবার সঙ্গে একটা ছোট মজার খেলা খেলবে? টুটুল তো মহা আনন্দে রাজি। শেহজাদের উদ্দেশ্য কোনো নিষ্পাপ শিশুর ক্ষতি করা ছিল না। তার উদ্দেশ্য ছিল একজন অহংকারী বাবাকে অনুধাবন করানো। সন্তানকে হারানোর ভয় কতটা ভয়াবহ হতে পারে। টুটুলকে গাড়িতে বসিয়ে শেহজাদ মন্ত্রীর অফিসে ফোন করে। পিএস যখন আবারও অপমান করতে চাইল, তখন শেহজাদ শান্তভাবে বলল, মন্ত্রী সাহেবকে বলুন, শুধু আমি নই, উনার ছোট ছেলেও উনার সঙ্গে কথা বলতে চায়। খবরটি শোনা মাত্রই অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর মুখে সব অহংকার আর আস্ফালন এক মুহূর্তে হাওয়া হয়ে গেল। তার চেহারায় ফুটে উঠল চরম আতঙ্ক আর অস্থিরতা। তিনি দ্রুত ফোন হাতে নিয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, টুটুল, বাবা, তুমি ঠিক আছো তো? টুটুল হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি নতুন বন্ধুর সাথে খেলা করছি। শেহজাদ ফোনটি নিজের হাতে নিয়ে বলল, ভয় পাবেন না মন্ত্রী সাহেব, আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম, সন্তানের দুশ্চিন্তা একজন বাবার বুকে কেমন ঝড় তোলে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেই মৃত মেয়েটির বাবার বুকে কি ঝড় বইছে। মন্ত্রী এবার পুরোপুরি ভেঙে পড়ে বললেন, তুমি কি চাও শেহজাদ?
শেহজাদ উত্তর দিল, আমি আপনার মুখোমুখি বসে সত্যের মুখোমুখি হতে চাই। কিছুক্ষণের মধ্যেই শেহজাদ টুটুলকে নিরাপদে মন্ত্রীর বাড়িতে পৌঁছে দেয়। ছেলেকে অক্ষত দেখে মন্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেললেও তখনই শুরু হয় আসল নাটক। শেহজাদের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী মন্ত্রীর বাড়ির সামনে ততক্ষণে হাজির হয়ে গেছে দেশের প্রথম সারির সব টিভি চ্যানেল, অনলাইন পোর্টাল আর হাজারো সাংবাদিক। চারদিকে লাইভ ক্যামেরা আর ফ্ল্যাশলাইটের ঝলকানি। সাংবাদিকরা মাইক্রোফোন বাড়িয়ে প্রশ্ন করতে লাগলেন, মাননীয় মন্ত্রী, আপনার ব্যাংকে জাল টাকার কারণে কি একটি মেয়ে আত্মহত্যা করেছে? আপনি কি সেই ভুক্তভোগী পরিবারের কাছে ক্ষমা চাইবেন? মন্ত্রী এবার কোনো উত্তর দিতে পারলেন না। মিডিয়ার ক্যামেরা আর শেহজাদের শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টির সামনে জুনায়েদ চৌধুরীর সব অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শেহজাদ মিডিয়ার সামনে দাঁড়িয়ে শেষ কথাটি বলল, আজ আপনি সাংবাদিকদের এড়িয়ে যেতে পারবেন মন্ত্রী সাহেব, কিন্তু নিজের বিবেক আর সত্যকে কোনোদিন এড়িয়ে যেতে পারবেন না। খুব শীঘ্রই আপনার জীবনের সবচেয়ে বড় হিসাবের দিন আসছে। এই বলেই শেহজাদ দৃঢ় পদক্ষেপে সেখান থেকে বেরিয়ে গেল, আর অর্থমন্ত্রী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তো বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে শেহজাদ নিজের বোনের ন্যায় বিচারের জন্য দেশের সবচেয়ে শক্তিশালী মানুষের অহংকার গুড়িয়ে দিল। কিন্তু আসল লড়াই তো সবে শুরু। বিয়ের গোপন কাগজপত্র কার হাতে গেল? রিফাত মির্জা কি নতুন চাল চালবে? আর শেহজাদ কি পারবে শেষ পর্যন্ত বোন হত্যার বিচার ছিনিয়ে আনতে? পরবর্তী দুর্দান্ত পর্বটি একদমই মিস করবেন না। আর আজকের এই টানটান উত্তেজনার পর্বটি আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এমন সব রোমাঞ্চকর বাংলা নাটকের এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।